আসসালামু আলাইকুম। আজকে শুকরিয়া আদায় করছি, খুব আন্তরিকভাবে হৃদয় থেকে শুকরিয়া আদায় করছি। কারণ আমার ভাইকে নিয়ে আমি অনেক টেনশনে ছিলাম। শুধু আমি না, আমার পরিবারের সবাই, বাবা মা, ভাইয়ের পরিবার, আরও আশেপাশের মানুষজন, আত্মীয় স্বজন, সবাই মোটামুটি অনেকটাই টেনশনে ছিলাম। কারণ আমার যে বড় ভাই, আমার আপন মায়ের পেটের বড় ভাই, সে মালয়েশিয়া প্রবাসী ছিল। 2 বছর কাজের পরে তাকে পুলিশ ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল, তার সাথে আরও 6 জন ছিল তাদের সহ। আজকে 17 দিন পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তার যে এজেন্ট ছিল সে গিয়ে প্রায় 1,20,000-এর মতো টাকা খরচ করে তাকে বের করে আনছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে মালয়েশিয়ায় যে ইমিগ্রেশন পুলিশ যে অভিযানটা করতেছে, তাতে শুধু আমার ভাই না, ওইখানে যারা আছে বাঙালি অবাঙালি সবাই বিপদে আছে। আজকে 17 দিন পরে আমি আমার ভাইয়ের সাথে কথা বলতে পারছি, আর ভাই যা শেয়ার করলো আমার সাথে তা বলার মতো না। খুবই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে তারা গেছে। তার একটু বর্ণনা নিয়ে আজকের এই ভিডিওটা আমি শেয়ার করতেছি। বিশেষ করে যারা প্রবাস আছেন, শুধু মালয়েশিয়া না, এইটা মূলত মালয়েশিয়ার ঘটনা, কিন্তু আমার মনে হয় শুধু মালয়েশিয়া না, বিশ্বের অন্যান্য জায়গাতেও আমাদের একই অবস্থা, প্রবাসী ভাইদের একই অবস্থা। আমার নিজের মায়ের পেটের ভাই এই বর্ণনাগুলো দিচ্ছিল আর কাঁদতেছিল। 17 দিন যে সে ক্যাম্পে প্লাস জেলে কী অবস্থায় ছিল বলার মতো না। তার কিছু ঘটনা আপনাদেরকে বলি। তাকে সরাসরি অ্যাটাক করা হয়েছে, মানে হচ্ছে ইমিগ্রেশন পুলিশ এসে তাদের রুমে হামলা করেছে, সরাসরি যাকে পেয়েছে তাকেই বন্দি করেছে। বাংলাদেশ টাইম 6টা আর মালয়েশিয়ার টাইম 9টা। তারা কাজের মানুষ, তো এসেই কাজ করে এসেই বাসায় রুমে প্রবেশ করার সাথে সাথে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে। আর আশেপাশের কিছু স্থানীয় মানুষ ছিল, তাদের আশেপাশে 40 কিলোমিটার পর্যন্ত কোনো সরকারি কর্মকর্তা ছিল না। আশেপাশে ছিল কয়েকজন স্থানীয়। ওই স্থানীয় লোকেরা পুলিশকে ফোন করে বলছে যে এইখানে বিদেশিরা আমাদের ফলমূল খেয়েছে, আমাদের যে ফসলের ফলমূল সেগুলো নষ্ট করেছে প্লাস খেয়েছে। আর এতে করেই ইমিগ্রেশন পুলিশ অফিসার রাত্রে গিয়ে তাদেরকে গ্রেপ্তার করেছে। আর এই গ্রেপ্তারের সময় আমার ভাইয়ের সাথে আরও 5 জন ছিল, মোট 6 জন। এই 6 জনের একজন বাইরে ফোন করে ভয়েস দিয়ে লোকেশন প্লাস হচ্ছে তাদেরকে যে পুলিশ ধরতেছে এটা জানানোর চেষ্টা করেছিল। আর পুলিশ এটা বুঝতে পেরে তাকে অনেক মারধর করছে, চুলের মুঠি ধরে আর দেয়ালের সাথে বাড়ি দিয়েছে, মোটা রড দিয়ে বাড়ি দিয়েছে, কয়েকটা থাপ্পড় মেরেছে। মানে যে এরকম কাজ করার চেষ্টা করতেছে, বাইরে দেওয়ার ধরা পড়েছে, সেটা বাইরে জানানোর চেষ্টা করতেছে বা হচ্ছে ফোন করার চেষ্টা করতেছে, তাদেরকে ধরে এরকম মার দিছে। এটা হচ্ছে ফার্স্ট তাদেরকে নির্যাতন করার একটা ছোট্ট বর্ণনা। আরও কিছু করেছে সেটা ও বলে নাই। তো আমি বললাম যে ভাই তোমাকে মারছে কিনা, বলে না আমাকে মারে নাই, কারণ আমি তো আর ওই ফোন দেওয়ার চেষ্টা করি নাই, ভয়েস দেওয়ার চেষ্টা করি নাই, লোকেশন দেওয়ার চেষ্টা করি নাই, প্লাস পালানোরও চেষ্টা করি নাই, সেই জন্য ওরা আমাকে কিছু বলে নাই। তবে তাদের যে ধরার মধ্যে যে একটা টেকনিক ছিল, আঘাত করার যে একটা কৌশল ছিল, সেটা সবাইকেই করেছে। এরপরে তাদেরকে নিয়ে গেছে থানায় নেওয়ার পরে জেলে রাখছিল 3 দিন। এই 3 দিনে যে কষ্ট ওরা ভোগ করেছে বলার মতো না। তাদেরকে 2-3 জন করে একটা করে খুপি সাইজের সেল, ওই সেলে বন্দি করে রাখা হয়েছিল 3 দিন। থানাতেই কষ্ট দিয়েছে অনেক। এরপরে ওইখানে যাদেরকে জেলে দেওয়া হয়েছে চোখের সামনে, আমার ভাই বলতেছে আর সে কাঁদতেছে, বলতেছে চোখের সামনে আমি আমার নিজের বাংলাদেশিকে মরতে দেখেছি, মারা যেতে দেখেছি, নির্যাতন করতে দেখেছি। এরপরে তাদেরকে 17 দিন ছিল মোট, জেলে 3 দিন ছিল, এরপরে ক্যাম্পে নিয়ে গেছিলো, ওইখানে 13 দিন ছিল। ওইখানে আরও দুর্দশা বলতে ওইখানে হাজার হাজার বাঙালি প্লাস অবাঙালিও আছে। ওদের যে খাবার দেয় এই খাবারটা মূলত খাওয়া যায় না, আর খাওয়ার পরে আরও ক্ষুধা বেড়ে যায়। সকালে রুটি দেয়, দুপুরে ভাত দেয়, রাতে ভাত দেয়। আর গোসলের যে ব্যাপারটা বললো, যে হাজার হাজার বাঙালি অবাঙালি সবাই আছে ওখানে,
এখন গোসল করার যে বিষয়টা, মানে ওরা যে ধরে নিয়ে আসছে, যাকে যেভাবে পাইছে ওইভাবে ধরে নিয়ে আসছে, কোনো ব্যাগপত্র কাপড় চোপড় কিছু আনার সুযোগ নাই। ধরছে, ধরে ওই বন্দি যে গাড়িগুলো থাকে ওর মধ্যে উঠাইছে, উঠিয়ে মানে কোথায় নিয়ে যাচ্ছে সে লোকেশনটা ওরা জানতে পারে না, মানে ওই রুম থেকে বের করে ওরা গাড়িতে তুলে, এবং গাড়ির চারপাশে ঢাকা না, দেখতে পাওয়া যায় না। তো ওরা ওই গাড়িতে করে ঘন্টাখানেক পরে কোথায় নামিয়ে দিয়েছে, কোথায় নিয়ে গেছে তারা কেউ বলতে পারে না। পরে কেউ কেউ বুঝতে পারে যে এটা এই লোকেশন, এই লোকেশন। আমার ভাইকে ধরেছিল মালাক্কা থেকে, মালয়েশিয়ার একটা জায়গার নাম মালাক্কা, মালাক্কা না মালাক্কা ওইটা বোঝাও যায় না ওরা যেভাবে উচ্চারণ করে। তো যেটা ওরা বলল যে মালাক্কা থেকে তাকে ধরেছিল, তাদের 6 জনকে ধরেছিল। এরপরে ক্যাম্পে যে হাজার হাজার বাঙালি অবাঙালি আছে, তারা গোসলের সময় কী করে জানেন? ওই 2-1 জন হয়তো গামছা টামছা বা শার্ট টার্ট গেঞ্জি টেঞ্জি গায়ে ছিল, ওইটা পেঁচিয়ে গোসল করে। আর ওই প্যান্ট যে ছিল বা লুঙ্গি ছিল, লুঙ্গি সাধারণত কয়জনেরই ছিল, 2-3 জনের ছিল হয়তো, বা হাজার, এখানে 1000 জনের মধ্যে একজনের। এরপরে আমার ভাইয়ের শরীরে লুঙ্গি ছিল, ও আবার লুঙ্গি পরে, রাতে তো ঘুমাইছিল, ওরা প্যান্ট পরে ছিল না, ওরা লুঙ্গি পরে ছিল। ওই অবস্থায় ওদেরকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওইখানে যে আরও বাঙালি আছে, কী যে এক দুর্দশা, ওরা না পারতেছে খেতে, যে খাবারটা ওরা খাওয়া যায় না, খেলে আরও ক্ষুধা বেড়ে যায়। মানে ওরা তো পরিশ্রমী শরীর, ওদের তো ভাত পানি সব কিছু বেশি লাগে, কিন্তু ওরা ওই খাবার খেয়ে আরও অসুস্থ হয়ে গেছে। প্লাস গোসল দেওয়ার সময় ওরা ল্যাংটা হয়ে গোসল করছে, ওরা কাপড় ছাড়াই গোসল করছে, কারণ উপায় নাই। ওখানে 100 জনের মধ্যে 1 জনেরও গামছা নাই, 1 জনেরও পোশাক নাই। ওরা ওইভাবেই মানে সবার সামনে কাপড় ছাড়াই গোসল করছে। আমাদের বাঙালিদের তো, মুসলমানদের তো লজ্জা শরম আছে, কিন্তু ওইখানে এইটাও নাই। সবাই একই অবস্থা, কে কাকে দেখে লজ্জা করবে? এরপরে বলতেছে যে ওইখানে কিছু মানুষকে, কিছু বাঙালিদেরকে এমনভাবে মৃত্যুবরণ করতে দেখেছি, যেটা দেখলে নিচে বাঁচার মতো স্বপ্ন আর থাকে না, ওই আশাটাও নিভে যায়। আর ওইখানে এত মানুষকে ধরা হয়েছে যে তারা ওই পরিবার কোথায় আছে, কি করতেছে, কিচ্ছুই জানাতে পারে নাই, পরিবারকে কোনো তথ্যই দিতে পারে নাই, এমনও বাঙালি ওইখানে আছে। ইভেন আমার ভাই বলতেছে আমি নিজের চোখে তাদেরকে মরতে দেখেছি। এক একটা চিৎকার, এক একটা রডের যে বাড়ি আঘাত, ওইটা শুনে যে চিৎকারটা দিচ্ছে, ওই চিৎকারটা আল্লাহ তাআলার আরশ পর্যন্ত পৌঁছে যাচ্ছে, এমনভাবে আমার ভাই বর্ণনা দিয়েছে। আর আমার ভাই যখন এগুলো বলতেছিল, আমি ওর চোখে মুখে যে ভয়টা দেখেছিলাম সেটা বলার মতো না। ওর ভেতরে 3-4টা ভয় ঢুকেছে। এক হচ্ছে হঠাৎ করে পুলিশ আক্রমণ করেছে, ধরছে, কিছু আঘাত করছে, মারছে, এটা একটা ভয়। আর দ্বিতীয়ত, আমাদের মতো মধ্যবিত্ত বা নিম্নবিত্ত বা আমাদের মতো বাংলাদেশি পরিবারের যারা মালয়েশিয়া গেছে, তারা কিন্তু সর্বস্ব শেষ করে দিয়ে গেছে। তারা কিন্তু বাড়িতে এমন কিছু রেখে যায় নাই যেটা দিয়ে তাকে ছাড়ানো যাবে। এমন অসংখ্য পরিবার ওখানে আছে। ওই ছেলেমেয়েগুলো এখন জেলে আছে। আমার ভাইয়ের সাথে যে 5 জন ছিল, ওরা এখনও জেলে আছে। এখন যে ভাইটা মায়ের খাওয়ার পরেও লোকেশন দেওয়ার চেষ্টা করছিল, ওর কারণে কিন্তু আমরা জানতে পারছি যে ওরা জেলে আছে। 17 দিন পরে আমরা কোথাও বাদ দেই নেই যোগাযোগ করার। যাকেই ফোন করেছি, যার সাথে যোগাযোগ করেছি, তারাই 4 লক্ষ, 5 লক্ষ, 6 লক্ষ টাকা, 6 লক্ষ, 7 লক্ষ, 8 লক্ষ টাকা পর্যন্ত চাইছে। এখন যারা ছাড়া পেয়েছে, তাদেরকে ছাড়ানোর পেছনে এজেন্ট আছে, যে সমস্ত এজেন্ট ভালো, ওই তারা গিয়ে ছাড়াচ্ছে। আর পরিবার কেউ জানে না। খুবই অল্প সংখ্যক পরিবার জানতে পারে যে তাদের প্রবাসী ভাইটা বা ছেলেটা কারাগারে আছে। এই হলো মালয়েশিয়ার অবস্থা। আর যারা ছাড়া পাচ্ছে, তারা বলতেছে এই জায়গায় যে দূতাবাস, বাংলাদেশের যে দূতাবাস, এরা কোনো কাজের না। বাংলাদেশ সরকারের যে দূতাবাস, এরা কোনো কাজেরই না, কিচ্ছু করতেছে না। এরা যদি কোনো সাহায্যের জন্য ওখানে যাওয়া হয়, এরা নানান ধরনের হয়রানি কয় যে বাংলাদেশে যেরকম অবস্থা, তার চাইতে বেশি খারাপ হচ্ছে মালয়েশিয়ার। ইভেন আমি বেশ কয়েকজনের সাথে যোগাযোগ করেছি। মালয়েশিয়ার বেশ কয়েকটা গ্রুপ আছে, সেখানে 10 লক্ষ, 15 লক্ষ, 20 লক্ষ পর্যন্ত মেম্বার্স। তারা প্রতিনিয়ত তাদের ডকুমেন্টসগুলো ওই সিলমোহর যেটা মালয়েশিয়া থেকে দিচ্ছে, কারাগার থেকে বের করতেছে বা ঢুকাচ্ছে, তাদেরকে এক একটা করে সিল দিচ্ছে। আর যারা বের হয়ে আসতেছে, তাদেরকে আজীবনের জন্য ব্ল্যাক লিস্টে রাখছে, 5 বছরের জন্য ব্ল্যাক লিস্টে রাখছে, জরিমানা করতেছে, লক্ষ লক্ষ টাকা জরিমানা করতেছে।
এই সমস্ত এই যে অবৈধ আর অবৈধ দুই শ্রেণীর মানুষকেই ইমিগ্রেশন অফিসার ওই দেশের যে আইন অপারেশন করতেছে, আইন যেটা করছে, যে একটা ঘোষণাও দিছে, মালয়েশিয়া সরকার একটা ঘোষণা দিয়েছে। ঘোষণাটা হচ্ছে যে যত অবৈধ মানুষ আছে তাদেরকে ছাঁটাই করা হবে। আবার এটাও বলছে যারা বৈধ তাদের কোনো সমস্যা হবে না, কিন্তু বৈধদেরও সমস্যা হচ্ছে। এই অবৈধদের কারণে ওই বৈধরাও ওই আচমকা গ্রেপ্তার হচ্ছে, জেলে যাচ্ছে, তাদেরকে কোনো জায়গাতে যোগাযোগ করে দেওয়া হচ্ছে না, মানে আটকা পড়ে গেছে আর কি। খুব কম সংখ্যক মানুষ ছাড়া পাচ্ছে, আর প্রতিনিয়ত এক এক জায়গায় অপারেশন করতেছে আর ধরতেছে প্রচুর বাঙালি, এবং কোথায় নিয়ে যাচ্ছে তারা সেই লোকেশনটা কাউকে দিতে পারতেছে না। খুব অল্প সংখ্যক মানুষ বের হয়ে আসতে পারতেছে। এখন কথা হচ্ছে বাংলাদেশ সরকারের এই নতুন সরকার যে আসছেন তাদেরকেও ভূমিকা পালন করতে হবে, কারণ লক্ষ লক্ষ প্রবাসী যখন এইভাবে মৃত্যুর সাথে বিপদে পড়ে আছে, তাদের খাওয়া নাই, দাওয়া নাই, গোসল নাই, তাদের মানসিক অবস্থা বিপর্যয়, তারা চোখের সামনে অন্যান্যদের সামনে মৃত্যুবরণ করতেছে, তাদের মানসিক অবস্থাটা কেমন, তাদের পরিবারের সম্পর্কে মানে কি বলবো, তাদের পরিবার অবস্থা কেমন, তারা তো ছাড়াতে পারতেছে না। ইভেন আমাদের এলাকার যেগুলো গেছে তাদের অবস্থা আমরা জানি, তাদের পরিবারের এমন কেউ নাই যে এই টাকা দিয়ে, এই 10 লক্ষ 20 লক্ষ টাকা দিয়ে তাদেরকে ছাড়াবে, নাই, এমন কেউ নাই। আমার ভাইয়ের ভাগ্য ভালো যে ওই 6 জনের মধ্যে থেকে একজন সে বেঁচে আসছে, ওই 6 জনের মধ্যে একজন সে যে বেঁচে আসছে। এখন আমি আপনাদের কাছে অনুরোধ করব, যদি আপনাদের কিছু করার থাকে খুব শীঘ্রই করবেন, খুব শীঘ্রই। না হলে আজকে কালকে আমার ভাই বলতেছে যে 17 দিনে আমি কমপক্ষে প্রায় 25 থেকে 30 জন মানুষকে মৃত্যুবরণ করতে দেখছি, আমার সামনে মারা গেছে, কিছুই করার নাই, কেউ জানেও না, এবং ওদের পরিবার জানেও না যে ওদের ছেলেটা মারা গেছে। এবং যারা এই বন্দি দশায় আছে, মানে ক্যাম্পে আছে, যোগাযোগ করতে পারতেছে না, এদেরকে একটা সুযোগ দিবে। ওইখানে জেলের মাস 20 দিনে হয়, আমাদের এখানে তো 30 দিনে মাস হয়, ওদের ওখানে জেলে 20 দিনে মাস হয়। তার মানে 3 মাসের মধ্যে ওদেরকে একটা সুযোগ দিবে যে বাড়ির টিকিট কাটো, দেশের টিকিট কাটো, তোমরা চলে যাও। 2-1 মিনিট হয়তো তখন পরিবারের সাথে কথা বলার চান্স আসতে পারে, কিন্তু এই চান্সটা কয়জনের আসবে? এই যে 17 দিন, এই 17 দিনে আমার ভাইয়ের চেহারার মধ্যে যে এমন ছাপ আমি দেখেছি, বলার মতো না। আমি তো এখন দেখতে পাচ্ছি যে ও যে কোনো সময় হার্ট অ্যাটাক করবে অথবা ব্রেন স্ট্রোক করবে। ওর চোখে মুখে যে ভয়টা, এটা ছাড়ার মতো না, বেশ কিছু ভয়। ও কাঁদতেছিল আর বলতেছিল আমাকে, আমার আপন মায়ের পেটের ভাই, আমার বড় ভাই, তার এই দশা হয়েছে। সে বলতে চায় না, আমার মনে হয় তাকেও মেরেছে ইমিগ্রেশন পুলিশ অফিসার, তাকেও আঘাত করেছে, কিন্তু সে বলে নাই। তার চোখগুলো একদম ডেবে গিয়েছে, গালগুলো একদম ডেবে গিয়েছে, মানে চেহারা বলতে আর কিছু নাই। মনে হচ্ছে যে সে কত দিনের যে নেশাপানি করেছে বলার মতো না, কিন্তু এগুলো তো সে করে নাই। এগুলো হয়েছে কেন? ওই 17 দিনের নির্যাতন, ভয়, ভীতি, চিন্তা, এগুলোর কারণে হয়েছে। এখন আমি আপনাদের কাছে যে ভিডিওটা শেয়ার করতেছি, যে কথাগুলো শেয়ার করতেছি, অতি শীঘ্রই আপনারা কিছু করার থাকলে করেন। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে যারা মানে এগুলো করতে পারবেন, আইনানুগ ব্যবস্থা নিতে পারবেন, তাদের কাছে অনুরোধ আপনারা দ্রুত কিছু করেন, নাহলে আমরা প্রবাসী ভাইদের জীবন আমরা আর দেখতে পাবো না, তারা আর পৃথিবীতে বাঁচবে না। হাজার হাজার বাঙালি ওইখানে নির্যাতনের শিকার হয়েছে, তাদের পরিবার জানে না, তাদের কেউ জানে না যে তারা বন্দী হয়ে আছে, তাদের অবস্থা কেউ জানে না। আমার নিজের ভাই এটা বলতেছে যে তাদের অবস্থা কেউ জানে না। আমি শত শত মানুষের সাথে কথা বলছি, তাদেরও একই দশা, তারা জানে না, তারা ফোন করতে পারে নাই, লোকেশন দিতে পারে নাই। আমরা যে এতদিন ধরে জেলে আছি সেটা বলতে পারি নাই, এইভাবে আমার ভাই বলতেছিল। তা তখন আমি বললাম যে আমরা তো তোমার মাধ্যমে শুনি নাই, আমরাও তো ওই শুধুমাত্র তোমার যে পার্টনার নাজমুল নাম, ও বলছে, তাও ওকে মারছে। যখন ও মোবাইলে ভয়েস দেওয়ার চেষ্টা করেছিল ওর পরিবারকে, ও ফোন দিয়েছিল, ফোন ধরে নাই, তখন ও চালাক ছিল,
ও একটু চালাক আছে, ও চালাকি করে তখন ভয়েসটা সেন্ড করেছিল, আর ওই ভয়েসে বলেছিল আমাদেরকে পুলিশ ধরেছে, জাস্ট এই কথাটাই বলেছিল যে আমাদেরকে পুলিশ ধরেছে। আর এই কথার পরে আমরা জানতে পারছি। আর পরে 3 থেকে 4 দিন ওর ফোন শুধু রিং হয়েছে। আমার ভাইকে 3 থেকে 4 দিন আমি ফোন করেছিলাম, কমপক্ষে 500 থেকে 600 বার ফোন করেছি, আমি করেছি, আমি নিজে। আর প্রত্যেকবারই ফোনটা বন্ধ ছিল। 17 দিন, গতকালকে আমি আমার ভাইকে ফোন করেছি, তখন ফোনটা রিসিভ হয়েছে। আর আমরা এই যে জায়গায় জায়গায় ফোন করেছি, শুধু টাকা চেয়েছে, যার কাছে ফোন করেছি সেই বলছে যে টাকা দেন, ছাড়াই আনতেছি। টাকা ছাড়া কোনো কথা নাই। ইভেন আরও 2-3 ভাই বলেছে যে ভাই, মালয়েশিয়ার যে অবস্থা এটা বাংলাদেশের চাইতে খারাপ, টাকা ছাড়া কোনো কাজ করে না এরা। একটা উকিল বলেন, একটা সিকিউরিটি বলেন, একটা গার্ড বলেন, প্রত্যেকেই টাকার পাগল। এরা টাকা ছাড়া এক পাও লড়বে না, একটা কথাও বলবে না, একটা পরামর্শ দিবে না। আর আপনার ভাইকে ছাড়াতে কমপক্ষে 2 থেকে 3 লাখ টাকা লাগবে। কিন্তু সৌভাগ্যবশত আমার ভাই ছাড়া পেয়েছে 1,20,000-এর মধ্যে। কিছু টাকা বেঁচে গিয়েছে, এজেন্টের কাছে আছে। এখন জানি না ওই সব বাঙালিদের কি হবে। ভাই যখন বলেছে যে আমার নিজের চোখের সামনে মানুষকে মৃত্যুবরণ করতে দেখেছি, এটা শোনার পরে আমার দিলটাও কেটে উঠেছে যে ওদের পরিবারের অবস্থা কী, ওদের মানসিক অবস্থাটা কী। এখন বাংলাদেশ সরকারের যা করা দ্রুত করতে হবে, না হলে আমরা এই যে শত শত বাঙালি, হাজার হাজার বাঙালি যারা বন্দী হয়ে আছে তাদেরকে হারিয়ে ফেলব। শুধু মালয়েশিয়া না, বিশ্বের অন্যান্য দেশে যারা প্রবাস জীবনযাপন করতেছে তাদেরও একই অবস্থা, তাদেরও একই অবস্থা। কারণ আমি যখন এগুলো নিয়ে ঘাটাঘাটি করি, নিউজ পেপার দেখলাম, নিউজ টেলিভিশনের যে সংবাদ সেগুলো দেখলাম, বিভিন্ন গ্রুপে দেখলাম। আর মালয়েশিয়ার 10 লক্ষের একটা গ্রুপ আছে, ওই গ্রুপে প্রতিনিয়ত গত এই 1 সপ্তাহ ধরে এত পরিমাণ ব্ল্যাক লিস্টের তালিকা আমি দেখেছি। পাসপোর্টের ওই ছবিগুলো, হাজার হাজার ছবি, হাজার হাজার প্রবাসী পোস্ট করতেছে। আর সেগুলো যখন আমি রিসার্চ করতেছি তখন দেখতেছি যে তাদের পাসপোর্টে যে সিলটা মারছে, ভিসায় যে সিলটা মারছে, তারা আজীবনের জন্য ব্লক লিস্টে আছে। তারা আর কখনো মালয়েশিয়া যেতে পারবে না, ইনকাম করতে পারবে না, তাদের লাইফের যত ইনকাম জরিপানা সব শেষ। এই হলো মালয়েশিয়ার বর্তমান অবস্থা, খুবই খারাপ অবস্থা। অতএব আপনারা আমার যে এই তথ্যগুলো পেলেন, যারা পেলেন তারা দ্রুত কিছু করেন, দ্রুত কিছু করেন, না হলে আমরা অচিরেই অনেক বড় একটা সমস্যার সম্মুখীন হব।